আজকের নিউটনের সমীকরণ নির্ণয় হবে। আমরা আলোর ক্লাস করছি। আলোর আজ দ্বিতীয় ক্লাস, আলো পার্ট 2 দ্বিতীয় ক্লাস হচ্ছে। নিউটনের সমীকরণ করার সময় আমাদের যে জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখতে হবে: এক, বস্তুর দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ। এই তিনটি রাশির মধ্যে একটু সম্পর্কটা নির্ণয় করা আমাদের হয়ে গিয়েছে। এবার সম্পর্কটা কি সেটা একটু লিখে ফেলতে হবে, যে ইউ ভি আর এফ এর মধ্যে সম্পর্ক কি। দর্পণের ক্ষেত্রে ইউ ভি এবং এফ এর মধ্যে সম্পর্ক কি আমরা জানি। 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এই রিলেশনটা আমরা জানি। তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এই রিলেশনটা আমরা আগের দিন বা আগের ক্লাসে করে ফেলেছি। এখন আমরা এখান থেকে নিউটনের সমীকরণ নির্ণয় করব। তাহলে ধরে নিলাম বস্তুর দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ। এখন ইউ ভি ও এফ এর মধ্যে সম্পর্ক 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। প্লেন যদি লসাগু করে দেওয়া হয় তাহলে লসাগু কত হবে? ইউ অ্যান্ড ভি, ইউ ভি। তাহলে উপরে হবে ইউ প্লাস ভি 1/f। এবার কোনাকুনি গুণ করলে এফ ইন্টু ইউ প্লাস ভি, এদিকে গুণ করলে ইউ ভি। ইউ এফ প্লাস ভি এফ ইজ ইকাল টু ইউ ভি। এবার এই দুটো রাশিকে আমরা সাইড চেঞ্জ করব। অতএব ইউ ভি, এই দুটোকে ওইদিকে নিয়ে যাব। ইউ ভি মাইনাস ইউ এফ প্লাস ভি এফ ইজ ইকাল টু 0। উভয় দিকে এফ স্কোয়ার যোগ করি। উভয় দিকে এফ স্কোয়ার যোগ করলে এই জিনিসটা দাঁড়ায়। এবার এখান থেকে কমন নেব, এখান থেকে ইউ, এখান থেকে এফ কমন নেব। ইউ কমন নিলে পড়ে থাকবে ভি মাইনাস এফ। এখান থেকে সাইড চেঞ্জ করলে এটা তো মাইনাস হবে, সরি এটা প্লাস দেওয়া আছে, এটা মাইনাস হবে। মাইনাস, এখান থেকে এফ কমন নিলে ভি মাইনাস এফ পড়ে থাকবে এইদিকে এফ স্কোয়ার। তাহলে যথারীতিভাবে ভি মাইনাস এফ কমন যাবে, ভি মাইনাস এফ কমন যাবে, তাহলে পড়ে থাকবে ইউ মাইনাস এফ ইজ ইকাল টু এফ স্কোয়ার। ধরি ইউ মাইনাস এফ ইজ ইকাল টু এক্স এবং ভি মাইনাস এফ ইজ ইকাল টু ওয়াই। অতএব এবার এই দুটো মান আমি বসিয়ে দিয়ে পাই এক্স ওয়াই ইজ ইকাল টু এফ স্কোয়ার। এক্স ওয়াই ইজ ইকাল টু এফ স্কোয়ার। এটি হলো নিউটনের সমীকরণ। এইটাকে, এই সমীকরণকে বলা হয় নিউটনের সমীকরণ বা নিউটনের ফর্মুলা। নিউটনের ফর্মুলা। তাহলে কিভাবে নির্ণয় করতে হয় দেখি। এরপরে হবে রৈখিক বিবর্তন। রৈখিক বিবর্তন জিনিসটা কি? রৈখিক বিবর্তন হলো অবতল দর্পণ দ্বারা একটি বস্তুর সৎ প্রতিবিম্ব গঠনের ছবি এখানে দেখানো হয়েছে। অবতল দর্পণ দ্বারা, এই অবতল দর্পণ দ্বারা একটি সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন দেখানো হয়েছে। এখানে বস্তুর উচ্চতাকে ও দিয়ে এবং প্রতিবিম্ব উচ্চতাটাকে আই দিয়ে চিহ্নিত করা হলো। তাহলে রৈখিক বিবর্তন এম ইজ ইকাল টু কি হবে? প্রতিবিম্বের উচ্চতা, এই যে বস্তুর উচ্চতাকে ও এবং প্রতিবিম্বের উচ্চতাকে আই দিয়ে চিহ্নিত করা হলো। রৈখিক বিবর্তন হলো প্রতিবিম্বের উচ্চতা ও
প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাত। তাহলে রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন এম দিয়ে চিহ্নিত করা হয় ইজিক্যাল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা ভাগ বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। এদের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। এবার অবতল দর্পণের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম এর মানটা অবতল দর্পণে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম এর মানটা কত আসে একটু দেখা যাক। এখান থেকে শুধু আমরা রৈখিক বিবর্ধনের ডেফিনেশন কি পেলাম না আই আর ও এর অনুপাত রেশিও, তাই তো। এবার দেখা যাক এখান থেকে আমরা যে ছবিটা এঁকেছি অবতল দর্পণ দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে, তাহলে একটা অবতল দর্পণ একটা সৎ বস্তুর সদ্বিম্ব গঠন করেছে। সেক্ষেত্রে কিউ আরটা কি হবে? কিউ আর হবে বস্তুর দূরত্ব, সেটা হবে এখান থেকে এই পর্যন্ত মাইনাস ইউ, এখান থেকে এটা হবে প্রতিবিম্বের দূরত্ব কিউ আর মাইনাস ভি, এটা হবে আর ফোকাস দূরত্ব এফ আর, এটা যেটা হবে মাইনাস এফ। আর বস্তুর উচ্চতা পি কিউ হবে, বস্তুর উচ্চতা অবজেক্ট ও দিয়ে চিহ্নিত করা হয়। আর প্রতিবিম্বের উচ্চতা ছোট হাতের কিউ পি হবে মাইনাস আই। কেন? এটা এই প্রধান অক্ষের উপরের দিকে হয় ধনাত্মক, নিচের দিকে হয় ঋণাত্মক। তাই বস্তুর উচ্চতাকে শুধু ও অর্থাৎ প্লাস ও দিয়ে চিহ্নিত করা হলো, আর প্রতিবিম্বের উচ্চতাকে মাইনাস আই দিয়ে। ইমেজের বাংলা করলে প্রতিবিম্ব, তাই ইমেজ আই প্রতিবিম্বকে আই দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এটা প্রধান অক্ষের নিচের দিকে, তাই এটাকে আই দিয়ে চিহ্নিত করা হয়েছে। আর উপর দিকে বস্তুটা আছে, তাই ওটাকে প্লাস ও দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, দুটো ত্রিভুজ থেকে পাই। কি পাই দেখি। এরা সদৃশ্য ত্রিভুজ। তাহলে এর আগেও আমরা একাধিক ভাগ করেছি। সদৃশ্য ত্রিভুজের থেকে কিরকম ভাবে কি নিতে হয় সেটা আমরা জানি। তাহলে এর ক্ষেত্রে লম্ব আর এর লম্বর অনুপাত নিয়ে নিই। এর লম্ব পি কিউ আর এর লম্ব পি কিউ ছোট হাতে। এক্ষেত্রে ভূমি কি হয়? কিউ আর হয়। আর এক্ষেত্রে কি হবে? ছোট হাতের কিউ বড় হাতের আর। তাহলে এখানে মান বসালে পি কিউ ইজ ইকাল টু ও, এটা ইজ ইকাল টু মাইনাস আই, কিউ আর ইজ ইকাল টু মাইনাস ইউ, আর ছোট হাতের কিউ আর বড় হাতের আর ইজ ইকাল টু, অর্থাৎ কিউ আর ইজ ইকাল টু মাইনাস ভি। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এইটা এখানে একটা মাইনাস থাকবে, আর এটাকে একেবারে উল্টে দেব। তাহলে আই বাই ও ইজ ইকাল টু, এই মাইনাসটা এইদিকে নিয়ে নিই, মাইনাস ভি বাই ইউ। আই বাই ও এটাই তো লিনিয়ার ম্যাগনিফিকেশন এম, অর্থাৎ এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখা যাচ্ছে যে অবতল দর্পণের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম এর রাশিমালা কত বেরোলো? এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ, এটা নির্ণয় হলো। শুধু মাত্র অবতল দর্পণের ক্ষেত্রে নয়, উত্তল দর্পণের ক্ষেত্রেও, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ আসবে। শুধু যে অবতল দর্পণের ক্ষেত্রে এম এর মান মাইনাস ভি বাই ইউ এসছে তাই নয়, উত্তল দর্পণের ক্ষেত্রে এম এর মান মাইনাস ভি বাই ইউ আসবে। তবে এম এর উত্তল এবং অবতল যখন উত্তলের ক্ষেত্রেও ফর্মুলা এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ, অবতল দর্পণের ক্ষেত্রেও ফর্মুলা মাইনাস এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। তবে উভয়ের ক্ষেত্রেই এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ হবে।
এম ইজিক্যাল টু, তবে সৎ এবং অসৎ বিম্বের ক্ষেত্রে এম এর মানটা এইটা থাকবে, ভি বাই ইউ থাকবে, কিন্তু কখনো সতের ক্ষেত্রে হয় প্লাস হবে না মাইনাস হবে, আর অসতের ক্ষেত্রেও ঠিক তাই হবে। সতের ক্ষেত্রে, সৎ বিম্বের ক্ষেত্রে যদি প্লাস হয়, অসৎ বিম্বের ক্ষেত্রে মাইনাস হবে। এখন চেক করে নিতে হবে এম এর কোড ভ্যালু, এম কার জন্য প্লাস হবে, অর্থাৎ সৎ বিম্বের জন্য না অসৎ বিম্বের জন্য, এবং কার জন্য মাইনাস হবে, সৎ বিম্বের জন্য না অসৎ বিম্বের জন্য, সেটা চেক করতে হবে। চলো, তাহলে যেটা বলা হলো যে উত্তল এবং অবতল লেন্স উভয়ের ক্ষেত্রে এম ইজিক্যাল টু মাইনাস ভি বাই ইউ, এই সূত্রটি প্রযোজ্য। অর্থাৎ এম ইজিক্যাল টু মাইনাস ভি বাই ইউ সম্পর্কটি অবতল এবং উত্তল উভয় দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু তারপরে যেটা বলা হলো, এখন এম ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা নির্ভর করবে প্রতিবিম্বটি সদ্বিম্ব হচ্ছে না অসৎবিম্ব হচ্ছে, সমশীর্ষ হচ্ছে না অবশীর্ষ হচ্ছে, সেটার উপরে। দেখো, এখানে আমি ছোট্ট একটা ছবি এঁকে রেখেছি, এটা এই বস্তু আর এটা হলো তার প্রতিবিম্ব। এই ছবিটা আমরা তখনই দেখতে পাই যখন প্রতিবিম্বটা সদ্বিম্ব হয়। তাহলে সদ্বিম্ব হলে এখান থেকে এইটুকু হবে প্রতিবিম্বের দূরত্ব এবং এখান থেকে এইটুকু হবে বস্তুর দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব হবে মাইনাস ভি এবং বস্তুর দূরত্ব হবে মাইনাস ইউ। মাইনাস ভি কেন, ভি তো হলো কিন্তু মাইনাস কেন, কারণ এটা আলোর গতিপথের বিপক্ষে বা বিপরীত দিকে, এটাও আলোর গতিপথের বিপক্ষে আমরা পরিমাপ করছি। সমস্ত কিছু পরিমাপ করা হয় আলোক কেন্দ্র থেকে, তাহলে এটা আলোক কেন্দ্র থেকে আলোর গতিপথের বিপক্ষে গিয়ে এটা বিরুদ্ধে বা বিপরীত দিকে গিয়ে পরিমাপ করা হচ্ছে, তাই এটা মাইনাস ইউ, এটা মাইনাস ভি। সেক্ষেত্রে এম ইজিক্যাল টু মাইনাস ভি বাই ইউ ফর্মুলার থেকে বসিয়ে যদি বসাই, তাহলে ভি ইজিক্যাল টু মাইনাস ভি, ইউ ইজিক্যাল টু মাইনাস ইউ, মাইনাস মাইনাস কেটে গেল, এম ইজিক্যাল টু ভি বাই ইউ থেকে গেল। অর্থাৎ এম এর মানটা কি আসলো, ঋণাত্মক আসলো। তাহলে এম এর মান ঋণাত্মক আসলে বুঝতে হবে প্রতিবিম্বটি, এম এর মান ঋণাত্মক আসলে বুঝতে হবে প্রতিবিম্বটি সদ্বিম্ব হবে। তাহলে এখান থেকে একটা নোট লেখা যেতে পারে, এম যদি গ্রেটার দেন লেস দ্যান ওয়ান, অর্থাৎ লেস দ্যান ওয়ান লিখতে হবে না, এম ঋণাত্মক হলে মাইনাস হলে বুঝতে হবে প্রতিবিম্বটি সদ্বিম্ব হবে, অবশিষ্ট হবে, সদ্বিম্ব হবে অবশিষ্ট হবে। যদি অসদ্বিম্ব হয়, এই অবতল, এই দর্পণ, এটাও অবতল দর্পণ, এটাও অবতল দর্পণ, এই অবতল দর্পণ, অবতল দর্পণের সামনে এই বস্তু আর এই তার বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা কখন হয়, যখন কোনো বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, যখন কোনো বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয় তখন এই চিত্রটি পাওয়া যায়। সেক্ষেত্রে এই ধরনের চিত্রটি পাওয়া যায়। সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত হয় বস্তুর দূরত্ব মাইনাস ইউ, আর এখান থেকে, কারণ এটা আলোর গতিপথের বিপক্ষে, আর এখান থেকে এইটুকু হবে প্লাস ভি, কারণ এটা আলোর গতিপথের দিকে আমরা পরিমাপ করবো এখান থেকেই, তাহলে এটা আলোর গতিপথের দিকে হলো। তাহলে এক্ষেত্রে ভি ইজিক্যাল টু প্লাস ভি, প্রতিবিম্ব দূরত্ব ইজিক্যাল টু প্লাস ভি এবং বস্তুর দূরত্ব ইজিক্যাল টু মাইনাস ভি। এক্ষেত্রে এম এর রাশিমালা মাইনাস ভি বাই ইউ কীভাবে চেঞ্জ হয় দেখি। মাইনাস ভি, ভি থাক, ইউটা কেমন মাইনাস ইউ, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, ভি এম ইজিক্যাল টু ভি বাই ইউ হবে। তাহলে রৈখিক বিবর্ধনের মান যখন ধনাত্মক হয়, অবতল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান যখন ধনাত্মক হয় তখন প্রতিবিম্বটি হবে অসৎ, ধনাত্মক হয় তখন, এই যে ধনাত্মক হয় তখন প্রতিবিম্বটি কেমন হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে, অসৎ হবে এবং সমশীর্ষ হবে। তাহলে এম এর মান যখন ঋণাত্মক তখন প্রতিবিম্বটি হবে সৎ এবং অবশিষ্য, এম এর মানটি যখন ধনাত্মক তখন প্রতিবিম্বটি হবে অসৎ এবং সমশীর্ষ। এরপর হবে ক্ষেত্রীয় বিবর্ধন, ইংলিশে বলা হয় এরিয়াল ম্যাগনিফিকেশন। ক্ষেত্রীয় বিবর্ধন ইজিক্যাল টু কি, এটা হলো বস্তু যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। আগের টপিকে শুধুমাত্র বস্তুর দৈর্ঘ্য নেওয়া হয়েছিল, প্রস্থর কোনো ব্যাপার উল্লেখ ছিল না। সেক্ষেত্রে বলা যায় ওয়ান ডাইমেনশন ফিগার ছিল, কিন্তু এক্ষেত্রে যখন ক্ষেত্রীয় বিবর্ধনে আসবো সেক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। তাহলে এই হলো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ এই বস্তুটার ক্ষেত্রফল ধরে নেওয়া হচ্ছে এ,
এই বস্তুটা দর্পণ দ্বারা প্রতিফলনের পরে যে প্রতিবিম্ব তৈরি হলো সেটা হলো এইটা, যার দৈর্ঘ্য এল থেকে বেড়ে হলো এল ড্যাশ, অর্থাৎ এল থেকে বেড়ে হলো এল ড্যাশ, এবং প্রস্থ বি থেকে বৃদ্ধি হলো ছবি অনুযায়ী বৃদ্ধি হলো বি ড্যাশ, যে সবসময় বৃদ্ধি হবে এরকম কোনো ব্যাপার নেই, বি ড্যাশ। সেক্ষেত্রে এর ক্ষেত্রফল ধরা হলো এ ড্যাশ। তাহলে বস্তুর ক্ষেত্রফল ইজিক্যাল টু এ এবং প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ড্যাশ। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন ক্ষেত্রীয় বিবর্ধনকে এম ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়, এম ড্যাশ ইজিক্যাল টু কি না প্রতিবিম্বের ক্ষেত্রফল ও বস্তুর ক্ষেত্রফলের অনুপাত। প্রতিবিম্বের ক্ষেত্রফল ও বস্তুর ক্ষেত্রফলের অনুপাতকে বলা হয় ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। এখন এখানে একটা সিম্পল ক্যালকুলেশন আছে, দেখো ধরে নেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য এল এবং বস্তুর প্রস্থ বি এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য এল এবং প্রতিবিম্বের প্রস্থ বি, ঠিক আছে। তাহলে বস্তুর দৈর্ঘ্য এল থেকে প্রতিবিম্ব দৈর্ঘ্য পরিণত হলো এল ড্যাশ, অর্থাৎ এল বৃদ্ধি হয়ে পরিণত হলো এল ড্যাশে, অর্থাৎ এল রূপান্তর হলো এল ড্যাশে। আর এক্ষেত্রে যদি রৈখিক বিবর্ধন এম হয়, তাহলে রৈখিক বিবর্ধন এম ইজিক্যাল টু কি লিখতে পারি, প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত এল ড্যাশ এবং বস্তুর দৈর্ঘ্য কত এল, অর্থাৎ এল ড্যাশ বাই এল ইজিক্যাল টু এম, অর্থাৎ এল ড্যাশ ইজিক্যাল টু এম এল। অনুরূপভাবে বস্তুর প্রস্থ কত বি এবং প্রতিবিম্বের প্রস্থ কত বি ড্যাশ, সেক্ষেত্রে এম ইজিক্যাল টু বি ড্যাশ বাই বি লেখা যায়, অর্থাৎ বি ড্যাশ ইজিক্যাল টু এম বি লেখা যায়। প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ড্যাশ ইজিক্যাল টু এল ড্যাশ ইন্টু বি ড্যাশ। এল ড্যাশ ইজিক্যাল টু কি এখান থেকে বের করে নিলাম এম এল, আর বি ড্যাশ ইজিক্যাল টু এম বি। এল ড্যাশ এর জায়গায় এম এল এবং বি ড্যাশের জায়গায় এম বি বসিয়ে দিলে এ ড্যাশ ইজিক্যাল টু এম এ স্কোয়ার এল বি। আর বস্তুর ক্ষেত্রফলটা কি হবে, বস্তুর ক্ষেত্রফল সেটা নির্ণয় করবো কি করে, বস্তুর ক্ষেত্রফল এ ইজিক্যাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এল বি। এবার আমরা ক্ষেত্রীয় বিবর্ধন এম ড্যাশ ইজিক্যাল টু কি জানি না প্রতিবিম্বের ক্ষেত্রফল ভাগ বস্তুর ক্ষেত্রফল। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল মানে কি এ ড্যাশ প্রতিবিম্বের ক্ষেত্রফল ভাগ বস্তুর ক্ষেত্রফল। প্রতিবিম্বের ক্ষেত্রফলের জায়গায় এম স্কোয়ার এল বি লেখা যায়, এম স্কোয়ার এল বি। বস্তুর ক্ষেত্রফলের জায়গায় এল বি, প্রতিবিম্বের ক্ষেত্রফলের জায়গায় এম স্কোয়ার এল বি, বস্তুর ক্ষেত্রফলের জায়গায় এল বি কেটে দিলাম, এম স্কোয়ার পড়ে রইলো। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন ইজিক্যাল টু এম স্কোয়ার ইজিক্যাল টু আবার কি, এম স্কোয়ার ইজিক্যাল টু রৈখিক বিবর্ধন, অর্থাৎ ক্ষেত্র বিবর্ধন ইজিক্যাল টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার, ক্ষেত্রীয় বিবর্ধন ইজিক্যাল টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার হবে। গোলীয় অপেরণ ঘটনাটা কি, এরপরের বিষয় গোলীয় অপেরণ একটা লেন্সের ত্রুটি, যখন লেন্সের উন্মেষটা বড় হয় বা বৃহৎ হয় তখন এই ধরনের ত্রুটি দেখা যায়। ত্রুটিটা কি না যখন লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি এসে পড়ে, তখন এটা প্রতিফলনের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়ার কথা, কিন্তু যদি উন্মেষ কোণটা খুব বড় হয় সেক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে সেইগুলি চিত্র অনুসারে দেখতে পাচ্ছ, সেগুলি এরকম একাধিক বিন্দুতে মিলিত হয়। তাহলে উন্মেষটা যদি একটু বড় বেশি উন্মেষটা যদি বৃহৎ হয় অর্থাৎ বড় হয়, বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ হয়, সেক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি, এটা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি প্রতিফলনের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মুখ্য ফোকাসে মিলিত হওয়ার কথা, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে এফ এবং F1 অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে একাধিক বিন্দুতে মিলিত হতে পারে। এই ঘটনাকে গোলীয় অপেরণ বলা হয়। এটা হলো একটা লেন্সের ত্রুটি। তাহলে একটি বিন্দুতে না মিলিত হয়ে একাধিক বিন্দুতে মিলিত হয়, সেই ঘটনাকে বলা হয় গোলীয় অপেরণ। এখন এই গোলীয় অপেরণ
থেকে প্রতিকারের জন্য এর জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত না গোলীয় অপেরণের থেকে প্রতিকারের জন্য চিত্র অনুসারে বা চিত্রে যেরকম দেখানো হয়েছে অধিবৃত্তীয় দর্পণ অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করতে হবে। এইরকম দর্পণ ব্যবহার করলে যে গোলীয় অপেরণের থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে গোলীয় অপেরণ থেকে মুক্তি পাওয়ার জন্য ঠিক এই চিত্রের মতো অধিবৃত্তীয় দর্পণ বা চিত্রস্বরূপ অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করতে হবে, বা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করলে গোলীয় অপেরণের থেকে মুক্তি পাওয়া সম্ভব।